আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। পৃথিবীটা সবার জন্য উপভোগের জায়গা, উৎসবের জায়গা, আনন্দের জায়গা, উচ্ছ্বাসের জায়গা, কিন্তু আগামীর পৃথিবী বাংলাদেশের এই তথাকথিত জুলাই সন্ত্রাসী, জুলাই সমন্বয়ক এদের জন্য নরকের মতো মনে হবে। বেশি দিন না, অল্প কিছুদিন, এরপর পৃথিবীর যেই প্রান্তে এই জুলাই সন্ত্রাসীরা যাবে সেখানেই তাদের জীবনটা অসহ্যকর হয়ে পড়বে। তারা তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। আবারও বলছি, পুরো পৃথিবীটা যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য উপভোগের জায়গা, ঠিক উল্টো দিকে পুরো পৃথিবীটা জুলাই সন্ত্রাসীদের জন্য অসহ্যকর জায়গা। বেঁচে থেকেও তাদের কাছে মনে হবে তারা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কেন জানেন? মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গি হামলার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করেছে। রাষ্ট্র ক্ষমতা দখল করার পর যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করত, তবে আজ এই পরিণতি দেখতে হতো না। গতকাল রাতে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো একটা টোকাই সমন্বয়ক, তাকে নেত্রকোনায় কারা ধরেছিল, ধরে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়া হয়েছে। জুলাই যুদ্ধ আমি আর জুলাই করতে না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমি জুলাই যুদ্ধ জুলাই। এই স্লোগান দেওয়া দেখার পর, অর্থাৎ এই সমন্বয়ক যখন সেই স্লোগান দিচ্ছিল সেটা দেখার পর, আমার বন্ধু রাশেদ নামে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ছিল, সেই রাশেদের কথা মনে পড়ছে। রাজাকাররা রাশেদকে বলেছিল, বল জয় পাকিস্তান। রাশেদ বলে নাই, রাশেদ বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বলেছিল জয় বাংলা। তারপর সেই রাজাকারের বাচ্চারা রাশেদকে গুলি করে হত্যা করে। রাশেদ কিন্তু জীবনের মায়া করে নাই। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। তার মানে এইরকম ঘটনা মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। কিন্তু গতকাল রাতে নেত্রকোনাতে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথাকথিত জুলাই সন্ত্রাসী সমন্বয়ক, তাকে যখন বলা হলো বল জুলাই, তৎক্ষণাৎ সে বলে দিয়েছে। এই ঘটনা যখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরপর বাংলাদেশের তথাকথিত জুলাই সন্ত্রাসীরা, ছাত্রদল, বিএনপি, জামাত, এনসিপি, হোয়াটএভার, এরা সবাই কি সেই বিরোধিতা, কি সেই ক্ষোভ প্রকাশ। রাজাকার প্রসিকিউটর তাজুল লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। এটা ভাইরাল হবার পর আমাদের হুমায়ুন আহমেদের পত্নী মেহরাফরুজ শাওন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাস অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই স্ট্যাটাসকে নিন্দা জানিয়ে কত শত স্ট্যাটাস দেখলাম সারাদিনে। কিন্তু তোমরা যারা নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছ, তোমরা কি বুঝতে পারছো না তোমাদের সময়টা খুব বাজে যাবে? ভবিষ্যতে এখনো যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা স্থানে জুলাই সন্ত্রাসীরা ভবিষ্যতে হেনস্থার শিকার হবে, মার খাবে, ডিম খাবে, পচা ডিম। তোমরা কি সেটা বুঝো না? উদাহরণ দেখে বুঝো না? হবিগঞ্জের সেই আলোচিত সমন্বয়ক মাহাদি ভারতে গিয়েছিল পর্তুগালের ভিসার জন্য, সেখানে তাকে কিক মেরে বের করে দেওয়া হয়েছে ভিসা বাতিল করে। গতকাল নাটক করলো, ছাত্রদল তাকে মারার জন্য ধাওয়া দিয়েছে। সে যাচ্ছিল অটো রিকশায় করে, অথচ ছাত্রদল নাকি তাকে বাইকে করে ধাওয়া দিচ্ছিল। এরপর থানায় গেল, সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, ছাত্রদল যদি বাইকে ধাওয়া দিত তবে কি অটো রিকশা দিয়ে সমন্বয়ক মেহেদি পার পেয়ে যেত? আমি জানি না, এটার উত্তরটা আপনারা দেবেন। এরপর থানায় গেল, থানায় গিয়ে সেখানে অবস্থান নিল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া, সব জায়গায় সংবাদ প্রকাশ হলো। আমার প্রশ্ন হচ্ছে, তুই মেহেদি বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলি, নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছিস থানায় বসে, এবং পুলিশের এসআই সন্তোষ তাকে জ্বালিয়ে দিয়েছিল। এই মেহেদি বলেছে, দেখেন বানিয়েছিল, আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। স্পষ্টত থানার মধ্যে বসে কর্মকর্তার সামনে, পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে সে বলেছিল বানিয়াচং থানা আমরা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে মেরেছিলাম, আমাদেরকে এইসব শেখাতে আসবেন না। এরপর তাকে গ্রেফতার করা হয়েছিল। তুই পুলিশ মারলি, থানা জ্বালিয়ে দিলি, তাহলে কেন নিজেকে রক্ষার জন্য তোদের নতুন বাংলাদেশে কেন ছাত্রদলের হাত থেকে বাঁচার জন্য থানায় যাচ্ছিস? থানায় গিয়েছিলি হোয়াই? কারণটা কি? কারণটা এটাই, তোরা দেশটাকে ধ্বংস করেছিস। তোরা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে পুড়িয়ে মেরেছিস, গুলি করে হত্যা করেছিস। গতকালকের ঘটনা, যেতে না যেতেই আজ ডিসি অফিসের সামনে তাকে নাকি ছাত্রদল উদম কেলিয়েছে। পরবর্তীতে দেখলাম হসপিটালে অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে। তেমন কিছু হয়নি, মারপিট হয়েছে, হালকার উপর ঝাপসা খেয়েছে, বাট ওইভাবে মার খায়নি। আবার দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে, ছাত্রদলের সন্ত্রাসীরা এটা করছে ওইটা করছে। দেখ, তোদের একটা কথা বলি, কোনো হুমকি ধামকি না। তোরা যে আকাম করেছিস, তোরা যে কুকীর্তি করেছিস, তোরা যে অবৈধভাবে সম্পদ উপার্জন করেছিস,
এক একজনের ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকা কোত্থেকে আসছে, এক একজন ফকিন্নির বাচ্চা। তোদের দায় মেটাতে হবে, বাংলাদেশের মাটিতেই তোদের দায় মেটাতে হবে, তোদের দায় তোদেরকেই মেটাতে হবে, তোদের পরিবারকে মেটাতে হবে, তোদের আত্মীয় স্বজনকে মেটাতে হবে। প্রথমেই বললাম না, পুরো পৃথিবী বাংলাদেশের মানুষের জন্য উপভোগের জায়গা, কিন্তু তোদের জন্য যন্ত্রণার জায়গা, তোদের জন্য নরক। খুব সামনে সেদিন আসবে, মেহেদী আসবে, হুমকি ধামকি না, এটা বাস্তবতা। যে যেমনটা করে প্রকৃতি সৃষ্টিকর্তা তাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেয়। আজ তোকে ছাত্রদল কেলিয়েছে, কাল তোকে ছাত্রলীগ কেলাবে, পরশু তোকে বাংলাদেশের সাধারণ মানুষ কেলাবে, তারপর দিন তরশু তোকে তোর এলাকার সাধারণ মানুষ কেলাবে, কারণ তুই মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিস। এটা তোদের নিয়তি। প্রত্যেকটা সমন্বয়ক পৃথিবীর সব প্রান্তে গিয়ে হেনস্থার শিকার হবে, কারণ এটা তাদের কর্মফল। আমরা জাস্ট দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখব তোদের অসম্ভব ভয়াবহ পরিণতি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব বলয়ে ঢুকে পড়ার পর এখন নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া মিলে যে আন্তর্জাতিক সংস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি পৃথিবীতে কমাতে গঠন করেছে, সেই ব্রিক্সে আর সাংহাই সহযোগিতা সংস্থা SCOতে চীন রাশিয়ার সঙ্গে মাখামাখির একটা জলজ্যান্ত প্রমাণ হাজির করে ঢুকতে চাইছে খলিলুর রহমানের সরকার, তারেক রহমানের সরকার, বাংলাদেশ। সারা পৃথিবী জুড়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বলয়ে যাতে করে কোনো দেশ ঢুকে না পড়তে পারে, বিশেষ করে ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোনো দেশ ঢুকে না পড়তে পারে, এবং যদি ঢুকে পড়ে সে দেশে যাতে তাদের যথেষ্ট প্রভাব বজায় থাকে, এ বিষয়গুলো যারা অস্ত্র শস্ত্র, গোয়েন্দা, অর্থ, বিনিয়োগ যে কোনো উপায়ে নিশ্চিত করার বিষয়টি সারা পৃথিবীতে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে, সে দেশটির নাম হচ্ছে রাশিয়া। কাজেই পুতিনের রাশিয়া যে বাংলাদেশে এই যে ব্যাপকভাবে মার্কিন বলয়ে ঢুকে পড়া, বাংলাদেশের বাণিজ্য চুক্তির নামে একেবারে সুতা থেকে বোয়িং বিমান থেকে কামান থেকে জ্বালানি সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিনা শুল্কে বাংলাদেশ ঢুকতে দেবে, এটা একরকম ঠিক করে ফেলা। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হারে করতে করতে বাংলাদেশ যাতে কিছুতেই কমিউনিস্ট চীনের সাথে বন্ধুত্ব করতে না পারে, এ ঘোষণা দিয়ে এখানে আসা, পরিষ্কার যুক্তরাষ্ট্র মনে করছে তারাই বাংলাদেশে সব জিনিস বেচবে, তারাই বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব করবে না করবে ঠিক করে দেবে। এই অবস্থাটা কিছুতেই রাশিয়ার পছন্দ হবার কথা নয়, যেখানে আবার রাশিয়ার বড় ধরনের বিনিয়োগ আছে বাংলাদেশে। রূপপুর পারমাণবিক প্রকল্পটার কথাই ভাবুন। শেখ হাসিনার পুরোটা আমল জুড়ে যে তিনটি দেশ একেবারে হাতে হাত ধরে শেখ হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে সবার আগে সমর্থন দিয়েছেন, শেখ হাসিনার ওপর আমেরিকার যে কোনো খবরদারির বিষয়ে একেবারে বিবৃতি দিয়ে আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদ জানিয়েছেন, সেই তিনটি দেশ হচ্ছে ভারত, রাশিয়া এবং চীন। এমনকি মনে করে দেখেন যে 2023-এর শেষে 2024-এ শেখ হাসিনার শেষ নির্বাচনটার আগে যখন নির্বাচন যাতে অংশগ্রহণমূলক হয়, সেই ধমকাধমকির ধারাবাহিকতায় পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এরা ঘন ঘন এই হুমকি দিচ্ছিলেন যে প্রয়োজনে তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবেন বাংলাদেশের কর্মকর্তা এবং সাংবাদিক সহ সকল পেশার মানুষের প্রতি উপর। বাংলাদেশে ব্যাপকভাবে তারা ভিসা নিষেধাজ্ঞা সহ নানা রকম নিষেধাজ্ঞা পর্যন্ত নিয়ে আসতে পারেন। এমনকি ডোনাল্ড লু 2 দফা বাংলাদেশ সফরে এলেন ওই ধমকটাকে আরো ভয়ের করে তুলতে। তখন ভারত, রাশিয়া, চীন সরাসরি বিবৃতি দিয়ে বলেছিল যে একটি দেশের নির্বাচন ব্যবস্থায় অন্য দেশের হস্তক্ষেপকে এই তিনটি দেশ ভালো চোখে দেখে না, এবং এগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদ বা খবরদারি বলে তারা মনে করে।
ভারত, রাশিয়া, চীন হচ্ছে তিনটি দেশ যারা প্রথম, মানে শেখ হাসিনা 2024-এর নির্বাচনে যখন বিজয়ী হলেন তখন প্রথম যে তিনটি দেশ পরপর তাকে এই অভূতপূর্ব বিজয়ের জন্য অভিবাদন জানালো, তারা হচ্ছে ভারত, রাশিয়া, চীন। কাজেই এই যে একটা ভারত, রাশিয়া, চীন, এই তিন দেশের সঙ্গে বন্ধুত্ব করে মার্কিন যুক্তরাষ্ট্রটাকে সামলে রেখেছিলেন শেখ হাসিনা এক রকমের, এবং সারা পৃথিবীতে একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নেতা হয়ে উঠেছিলেন বাংলাদেশের মতো একটা দেশ থেকে। সেটা শেখ হাসিনা বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানটা পরিষ্কার উপলব্ধি করতে পেরেছিলেন বলেই। এবং বলা হয় যে তাদের পুরনো বন্ধুকে রাশিয়া কখনো ভোলে না। শেখ হাসিনার আমলেই রাশিয়া বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো বিরাট সম্মানজনক প্রকল্প হাতে পায়, এবং সে সময়ও মানে ভারত থেকে, আমেরিকা থেকে চীন, মানে এগুলো তো একটা প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে আমেরিকা সেটা একেবারেই পছন্দ করে নাই। কিন্তু শেখ হাসিনা এই প্রকল্পটি বাংলাদেশের জ্বালানি বৈচিত্র্যকরণের অংশ হিসাবে গুরুত্বের সঙ্গে এবং একটা আন্তর্জাতিক ভারসাম্য আনতে, মানে কোন দেশে কি কাজ দেবেন এ বিষয়ে একটা ভারসাম্য আনতে সে সময় রাশিয়াকে এই কাজটা দিয়েছিলেন। রাশিয়া শেখ হাসিনার এমন মানে ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সরকার যে তারা কিন্তু 2023-এই রাশিয়ান গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শেখ হাসিনাকে জানিয়েছিল যে শেখ হাসিনা 2024-এর নির্বাচনটা করে ফেলবেন, কিন্তু 6 মাসের মধ্যেই শেখ হাসিনাকে আমেরিকা একটা রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়ে ক্ষমতাচ্যুত করবে। এবং শেখ হাসিনা প্রশাসনের অনেক ঘনিষ্ঠ ব্যক্তিও এই কথাটা বিভিন্ন পরিসরে উল্লেখ করেছেন। আর এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প, যেটা নিয়ে রাশিয়ার একটা বড় ধরনের গৌরব আছে, শুধু গৌরবের বিষয় নয়, বাংলাদেশের মতো বঙ্গোপসাগরের কাছে এরকম একটা ভূকৌশলগত এলাকায় এত বড় একটা প্রকল্প করতে পারা রাশিয়ার যে নিরাপত্তা পরিকল্পনা তার সাথেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে যায়। অথচ ইউনূস সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পরেই শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকী, সজীব ওয়াজেদ জয় সহ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্রথম তারা যেই অভিযোগটা নিয়ে আসলেন সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকেই নাকি শেখ হাসিনার পরিবার $5 বিলিয়ন নিয়ে নিয়েছে। তখনই রাশিয়ার রাষ্ট্রদূত রীতিমতো প্রকাশ্যে এসে বলেছিলেন যে আপনারা কি আমাদেরকে পাগল ভাবেন যে একটা প্রকল্প শুরু হলো আর $5 বিলিয়ন দিয়ে দেওয়া হলো। বাংলাদেশে যেই ব্যক্তিটি বাংলাদেশে রিট করলেন এবং এই অভিযোগটিকে আন্তর্জাতিক পরিসরে নিয়ে গেলেন, তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন, মুসা বিন শমশেরের ছেলে ববি হাজ্জাজ। এখন সেই বিএনপি সরকার বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেখ হাসিনার সাথে পরিকল্পনা হয়ে গিয়েছিল রাশিয়ার, সেটা যাতে রাশিয়া অব্যাহত রাখে এবং বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে কি করে রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদ্যুৎটাকে সংযুক্ত করা যাবে থেকে শুরু করে বাংলাদেশে যে প্রশিক্ষণ কার্যক্রম চলছে যাতে পরে বাংলাদেশের প্রকৌশলীরাই এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারেন, সেটাও যাতে তারা অব্যাহত রাখে। কারণ বিএনপি সরকার $5 বিলিয়ন যে ঘুষ নেওয়ার অভিযোগ, মানে ইউনূস সরকারের আমল থেকে তাদের আমলের মন্ত্রী যেই অভিযোগটা এনেছেন, সেটার মাধ্যমে রাশিয়া মনে করে সরাসরিভাবে রাশিয়ার ভাবমূর্তিতে আঘাত আনা হয়েছে এবং বাংলাদেশ রাশিয়ার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমও তখন বিবৃতি দিয়ে বলেছিল যে রাশিয়া কারো হাতে নগদ অর্থ তুলে দেওয়ার কোনো সুযোগ দেয় না। রাশিয়ার অর্থ মন্ত্রণালয় সরাসরি যেই কোম্পানি কাজ করে, মানে তাদের রোসাটম, তাকেই টাকা ছাড় করে। কাজেই এ ধরনের গল্প গুজব ছড়িয়ে শুধুমাত্র রাশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা আর রাশিয়া বাংলাদেশের সম্পর্ক ক্ষুণ্ণ করা ছাড়া আর কিছু হচ্ছে না। কাজেই রাশিয়া আসলে তারেক রহমান সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দাওয়াত দিয়ে মস্কো ডেকে নিয়ে যায়নি। রাশিয়া একটা
ফাঁদ তৈরি করে রেখেছিল যে মার্কিন বলয়ে এভাবে যে একেবারে হাত পা তুলে ঢুকে যাচ্ছে বাংলাদেশ, সেই দেশটিকে কি করে আবার তাদের একটা প্রভাব বলয়ের ভিতরে নিয়ে আসা যায়। বাংলাদেশে যখন তারেক রহমান সরকার টের পেতে শুরু করেছেন যে তারা সব দিয়ে দেওয়ার পর এখন আমেরিকা আরো চাইছে 1% পাল্টা শুল্ক কমাতে, যখন সব দিয়ে আসা হয়েছে আমেরিকাকে, তখন যুক্তরাষ্ট্র এখন বলছে যে বাংলাদেশে নাকি বাধ্যতামূলক শ্রম দেওয়া হয় কারখানায়, কাজেই তৈরি পোশাকের উপরে 10 থেকে 12% পর্যন্ত আরো শুল্ক তারা আরোপ করতে পারে। এছাড়া তিস্তা ব্যারেজ তারেক রহমান যখন ভাবছেন চীন সফরে দাওয়াত পাওয়ার বিনিময়ে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পটা চীনকে দিয়ে আসবেন, তখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দ্রুত পানি সম্পদ মন্ত্রী অ্যানির কাছে গিয়ে তাকে ধমকেছেন এবং পদ্মা ব্যারেজটা কার কাছে যাচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নিয়ে এসেছেন। রাশিয়া তককে ছিল যে তারা এই খলিলুর রহমানকে কিংবা তারেক রহমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মস্কো পর্যন্ত নিয়ে গিয়ে প্রথমত তারা যে অনুরোধটা করছে রূপপুর পারমাণবিক প্রকল্পটা চালিয়ে যাওয়ার, সেটাকে আনুষ্ঠানিক করে নেবে। এর মাধ্যমে ব্রিটেন থেকে শুরু করে বাংলাদেশ কোথাও কখনো আর টু শব্দ উচ্চারণ করার সুযোগ থাকবে না যে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে $5 বিলিয়ন একটা দেশের সরকার প্রধান আর তার পরিবারকে রাশিয়া তুলে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে খলিলুর রহমান রাশিয়া গিয়ে রীতিমতো ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থায় এসসিওর আনুষ্ঠানিক সদস্য পদ পেতে আগ্রহ প্রকাশ করে এসেছেন। ভাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব বলয়ে ঢুকে পড়ার পর এখন নাকি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া মিলে যে আন্তর্জাতিক সংস্থাটা মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি পৃথিবীতে কমাতে গঠন করেছে, সেই ব্রিক্সে আর সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওতে চীন রাশিয়ার সঙ্গে মাখামাখির একটা জলজ্যান্ত প্রমাণ হাজির করে ঢুকতে চাইছে খলিলুর রহমানের সরকার, তারেক রহমানের সরকার, বাংলাদেশ। মানে রাশিয়া জানে এসব ঘটনা যে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কানে যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র এমন কড়া ব্যবস্থা নেবে, এমন চাপে ফেলবে তারেক রহমান সরকারকে, হয় তারেক রহমান সরকার পড়ে যাবে, রাশিয়ার বন্ধু কোনো সরকার আসবে, রাশিয়া, ভারত, চীন এদের বন্ধু সরকার তো বাংলাদেশে একটা দীর্ঘ সময় ছিল, এরকম কোনো সরকার আসবে, আর না হলে তারেক রহমান সরকারের ওপর এমন চাপ প্রয়োগ করবে যে সে চাপ কাটাতে তারেক রহমান সরকারকে তখন রাশিয়া বা এই বলয়ের দেশগুলোর কাছে এসে আশ্রয় নিতে হবে। কাজে শেখ হাসিনা যে এখন বলছেন দ্রুত দেশে ফিরবেন, সেটার পেছনে যে এই যে ভারত, রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে নিয়ে তারেক রহমান আর খলিলুর রহমানের খেলাটা ক্রমেই গুলিয়ে যাচ্ছে, সেটার একটা ভূমিকা আছে, সেটা বোধহয় যে কোনো আকেলমান মানুষই খুব সহজে বুঝতে পারবেন। বিএনপি সরকারের জন্য আসলে পররাষ্ট্র নীতি গুলিয়ে ফেলার বিষয়টা এটাই প্রথম নয়। একমাত্র ভারত বিরোধিতা কনস্ট্যান্ট সুদৃঢ় থাকা বিএনপি, যেমন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ভারত সফর করে এসে বলেছিলেন যে পানি বন্টনের বিষয়ে কথা বলতে ভুলে গেছেন, ঠিক তেমনিভাবে চীনের চিরকালের ঘনিষ্ঠ বিশ্বস্ত বিএনপি হঠাৎ করে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় তাইওয়ানের একটা মিশন খুলে বসেছিল বাংলাদেশে। সে সময় বাংলাদেশের এখনকার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন বাণিজ্যমন্ত্রী, তিনি একাই নাকি সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলেছিলেন এবং তার চাকরিটা সে সময় গিয়েছিল। কাজেই বিএনপি যে কার বন্ধু, আসলে পররাষ্ট্র নীতিগুলো বুঝে বন্ধুত্ব করতে যায় কিনা, একের সঙ্গে আরেকজনের বন্ধুত্ব করতে হলে পাশাপাশি কি করে বিভিন্ন পরাশক্তিগুলোকে একটির পাশে আরেকটিকে রেখে খেলতে হবে, সেসব বিষয়ে যে ভীষণ অপরিপক্ক, সেটা জেনে আসলে রাশিয়া, ভারত, চীন কারো পক্ষেই এখন তারেক রহমান সরকারের ওপর ভরসা করা মুশকিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন ভীষণ ক্ষেপে যাবে, আর তারেক রহমান যে আপাতত ভিসার কালো তালিকা থেকে কিছুতেই মুক্তি পাবেন না রাশিয়া, চীনের সঙ্গে বেশি বন্ধুত্ব করতে গেলে, সেটাও যে খলিলুর রহমান তারেক রহমানকে বলছেন না, সেটাও একটা বিস্ময় বটে। বাজেট
পেশের সাথে সাথেই তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে। আমির খসরু যে বাজেটটি পেশ করেছেন তাতে বিশেষ বিশেষ খাতে কালো টাকা সাদা করার সুযোগ শুধু রাখা হয়নি, বরং সেই টাকার কোনো উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না এমন বিধানও রাখা হয়েছে। কালো টাকা সাদা করার এর আগেও অতীতে আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলেও এটি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে যে বাজেটটি পেশ করা হলো সেখানে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই অতীতের দুর্নীতির পথেই হাঁটছে। এই বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল তখন কিন্তু পরপর 5 বার বাংলাদেশ পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বেগম খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী সাইফুর রহমান এই দুজনই কিন্তু কালো টাকা সাদা করেছিলেন। এটা পৃথিবীতে খুব রেয়ার যে কোনো প্রধানমন্ত্রী বা ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তারা কালো টাকা সাদা করে। তো সেই অতীতের রেকর্ডের পথ ধরেই তারেক রহমান সরকার এখন বলছেন যে কিছু কিছু খাতে, আবাসন খাত এবং জমি কেনা এসব খাতে আপনার যে কোনো কালো টাকা আপনি সাদা করতে পারবেন এবং ইউ ডোন্ট নিড টু ইভেন টেল দ্য সোর্স। সমস্যা হলো যে আজকে আপনি যখন এই কালো টাকা সাদা করবেন কখনো না কখনো এই রেকর্ড তো থেকেই যাবে। আরেকটা আলোচনা যেটা চলছে যে ডক্টর ইউনূসের আমলে প্রায় $200 বিলিয়ন সমপরিমাণ টাকা 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাটা বেশ কয়েকদিন ধরে রেমিটেন্সের নামে ফেরত আনা হচ্ছে। তো এইবার যেহেতু এই সুযোগটা বিএনপি সরকার দিচ্ছে, তার মানে ইউনূসের বিভিন্ন উপদেষ্টা, এই ছাত্র সমন্বয়ক, এদের যে পাচার করা বিদেশি টাকা তার একটা বড় অংশ তারা আবার ফিরিয়ে এনে ব্ল্যাক মানি হোয়াইট করার এই সুযোগটা তারা নেবে। এবং কয়েকদিন ধরে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশে বিদেশে কিন্তু আমাদের লোকজন জব হারাচ্ছে, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই জব কমে যাচ্ছে, লোকজন ফেরত আসছে, কিন্তু রেমিটেন্স বাড়ছে। এর দুটো ব্যাখ্যা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে জামাত একদম পরিকল্পিতভাবে বিদেশ থেকে রেমিটেন্স আনাটা বাধাগ্রস্ত করত। তারা সেখানে শক্তিশালী একটা হুন্ডি সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে সেখান থেকে হুন্ডির মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠাতো। ইউনূসের আমলে সেই জামাতি হুন্ডি সিন্ডিকেটটা তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো শুরু করলো। প্লাস এই যে ইউনূসের আমলে এবং বিএনপির আমলেও, এমনকি ইউনূসের আমলে বিএনপি নেতারাও, জামাত নেতারাও অনেকে বিদেশে টাকা পাচার করেছিলেন, সেই টাকা রেমিটেন্সের নামে তারা দেশে এনেছেন। সুতরাং এই যে দুর্নীতির মহোৎসব, এই বাজেটে কিন্তু আজকে যেটি পেশ করা হলো সেখানে সেই সুযোগটা রাখা হলো। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এই সুযোগটা থাকে কিনা, কিন্তু যে ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে, যে ইভেন সোর্স ব্যবহার জিজ্ঞেস করা হবে না, তাতে মনে হয় যে এটি থাকবে। সুতরাং দেখা যাক, বাজেট নিয়ে আমরা আরও কথা বলবো। গতকাল ছিল এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এই উপলক্ষে সেনা কুঞ্জে একটি অনুষ্ঠান হয়েছে, যেটা শুরুতেই বললাম। সেখানে তারেক রহমানের সাথে সেনা প্রধানের বিভিন্ন সময় ইনফর্মাল কথা হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের লুকটা কিন্তু বদলে গেছে। তিনি সম্প্রতি হজে গিয়েছিলেন এবং হজ থেকে ফিরে তাকে আমরা যে ছবিটা তার আমরা দেখছি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছেলেপেলেরা তৈরি করেছে, কারণ আজকাল তো অনেক কিছুই বানানো হয়। কিন্তু পরবর্তীতে নিশ্চিত হলাম যে না, এটাই আমাদের জেনারেল ওয়াকার খান। তার মুখের গেট আপ, তার দাড়ি, তার মোচবিহীন দাড়ি দেখে অনেকেই রসিকতা করে বলছেন যে এই গেট আপ, এই স্টাইলটা নাকি জামাতি স্টাইল। জামাতের নেতাদের দেখবেন তাদের মোচ থাকে না, কিন্তু দাড়ি থাকে। এবং এই সূত্র ধরে অনেকেই বলছেন যে যেহেতু এই অভিযোগটি আমরা শুনেছি যে জেনারেল ওয়াকার খান ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি জামাতের আদর্শে বিশ্বাস করেন, তো এই দাড়ি গেট আপ দেখে অনেকেই সেটা আবার মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সাথে বিভিন্ন সময় কথাবার্তায় তিনি বারবার স্মৃতিচারণ করছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে তিনি শেষ দিকে যখন দেখা করেছিলেন, যখন তারেক রহমান লন্ডনে ছিল,
তখন বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন দেশের জন্য যা ভালো হয় সেটা করতে, এবং তিনি তারেক রহমানের সাথে যোগাযোগ রাখতে বলেছিলেন, এবং বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে টেলিফোনে তিনি তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তারেক রহমান তখন লন্ডনে ছিলেন। এই স্মৃতি তিনি আবার গতকাল চারণ করেছেন তারেক রহমানের সামনে, এবং তিনি আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন, তিনি আসলে এক্সটেনশন চান। সেনাপ্রধান তার মেয়াদ শেষ হবে আগামী বছরের, তারপরেও তিনি আরও কিছুদিন থাকতে চান সেনাপ্রধান হিসেবে। সেটাও যদি না হয় তাহলে তিনি একটি বিশেষ পদ তৈরি হোক এটা চান, যেখানে তাকে সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীতে একটা উপরের পদে রাখা যায়। এই আকাঙ্ক্ষাটা তিনি ব্যক্ত করেছেন, কিন্তু এ ব্যাপারে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে মত পার্থক্য আছে। জেনারেল ওয়াকার খানের ফিউচার কি হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু গতকাল এই সাইড টকসগুলো হয়েছে এবং একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকার খানের শরীরটাও ভালো নেই, তার লিভার এবং কিডনিতে নানা রকমের জটিলতা দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার খানের ফিউচার নিয়ে পরে একদিন কথা বলব। আমি গতকাল বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছে, সেখানে যে ফ্রান্সে যে 15 থেকে 17 জুন যে গ্রুপ 7 বা G7 এর মিটিং, সেখানে একটা সাইড লাইন বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে, সেখানে বাংলাদেশ নিয়ে কথা হবে বলে আলোচনা হয়েছে। তখন কোনো দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমি নিউজটা দিলাম এবং কলকাতার তরুণ ঘোষ দাদাও এই খবরটি নাকি দিয়েছেন, তো এই দুজনের মিল আছে, কিন্তু কোনো মিডিয়ায় নাকি দেখা যায়নি। কিন্তু আজকে ভারতীয় মিডিয়া এটি প্রকাশ করেছে এবং ট্রাম্প এবং মোদি তাদের অফিসিয়াল সূত্র এটি স্বীকার করেছে। মানে আমি যেটা বলার চেষ্টা করি সেটা একেবারে যে ভিত্তিহীন তা নয়, আমি চেষ্টা করি যে একটা অথেন্টিক সোর্স থেকে বলার। গতকাল আরও বলেছিলাম ইসলামী ব্যাংকে অস্থিরতা, এই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে কিনা। তো আজকে আমাকে অনেকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, যেমন আমি একটা ফুটেজ দেখাই যে লোহাগাড়ায় দেখেন ইসলামী ব্যাংকের কি অবস্থা। সারা দেশে অর্থনৈতিকভাবে একটা অস্থিরতা চলছে, ব্যাংকিং খাত খুবই দুর্বল হয়ে পড়েছে, এবং ঠিক এই সময়ে সারা দেশব্যাপী জুলাই যোদ্ধারা ব্যাপকভাবে জনগণের রোষানলে পড়ছে। তাদের যেন কুফা কাটছেই না। হবিগঞ্জের সেই মাহাদি হাসান এসআই সন্তোষ চৌধুরীকে হত্যা করেছিল বলে যে গর্ব করে বলতো, তাকেও নাকি গতকাল কে বা কারা ব্যাপক পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে। যা হোক, জুলাই যোদ্ধা জাহাঙ্গীরনগরের এক জুলাই যোদ্ধা, তাকে প্রায় অর্ধনগ্ন করে পিটিয়েছে। তো সারা দেশ থেকেই আমরা এরকম খবর পাচ্ছি।